জেরুসালেম নিবেদিত দেশ সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। জুলাই সনদ বাস্তবায়ন আইনি কোনো বাধা নেই, ঐক্যমত্য কমিশনের সুপারিশে বাস্তবায়ন করা হবে বলে জানালেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হবে, কোনো নির্বাহী আদেশে নয় বলে জানালেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতিসংঘে অর্জন ও আন্তর্জাতিক সম্পর্কের শিরোনামে কথা বলতে আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি আছেন, আমি একটু পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন নীলোফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য বিএনপি, এবং আছেন ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে জনাব ফয়েজ আহমদ আপনার কাছে শুরুতে আসতে চাই। জাতিসংঘ সফর শেষ করে প্রধান উপদেষ্টা আসলেন, আপনিও ছিলেন সেখানে। আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে তাদের অপরাধের বিচার পর্যন্ত। জিটিওতে একটি সাক্ষাৎকার সর্বশেষ আপনার আসা আগে একটি সাক্ষাৎকার দেওয়া হয়েছিল, এটি নিয়ে আসলে দেশের ভিতরে আমরা লক্ষ্য করেছি একটা বিতর্কের জন্ম দিয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো সময় চালু হতে পারে নাকি যে কোনো মানে কোনটি আসলে বলতে চেয়েছেন প্রধান উপদেষ্টা? জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, মাননীয় প্রধান উপদেষ্টা কি বলতে চেয়েছেন সেটা বাংলাদেশের যে কোনো বিবেকবান মানুষ যদি তার পুরো সাক্ষাৎকারটি পড়ে তাহলে পরিষ্কার হবে কি বলতে চেয়েছেন। ওখানে বলতে চেয়েছেন কিন্তু বলতে পারেননি, বা বলেছেন এটার মর্ম ভিন্ন, এই ধরনের কোনো বক্তব্য নাই। খুব সাদামাটা সেন্টেন্স। কিন্তু আনফর্চুনেটলি আমরা একটা ব্যাড জার্নালিজমের লেটেস্ট এক্সাম্পল দেখলাম এই সাক্ষাৎকারের অনুবাদ করে প্রকাশের ক্ষেত্রে। সাক্ষাৎকারটি প্রকাশের পর সেখানে বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যম সেটিকে অনুবাদ করেছে, তার আংশিকভাবে প্রকাশ করেছে, কেউ কেউ পুরো সাক্ষাৎকারটি প্রকাশ করেছে অনুবাদ করে। দুর্ভাগ্য হচ্ছে এই অনুবাদ করতে গিয়ে কোনো কোনো ক্ষেত্রে পুরো একটি সেন্টেন্সের থেকে অর্ধেক অংশ নিয়ে ফটোকার্ড তৈরি করে সোশ্যাল মিডিয়াগুলি তাদের প্ল্যাটফর্মে দিয়েছে। কখনো কখনো পুরো সেন্টেন্সের বা পুরো যে বক্তব্যটি উনি দিয়েছেন তার সেখান থেকে একটি বাক্যকে আলাদা করে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে, যার ফলে মানুষের মধ্যে, বিশেষত বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক দলের মধ্যে নানান ধরনের কনফিউশন তৈরি হতে আমরা দেখেছি। আমি যদি আপনাকে উদাহরণ দেই তাহলে আপনার দুটো বিষয়ে ধরে কথা বলা যায়। একটি হচ্ছে যে মাননীয় প্রধান উপদেষ্টা তার দেয়া সাক্ষাৎকারে বলেছেন যে আওয়ামী লীগের যে স্থগিতাদেশ কার্যক্রমের উপর সেটা যে কোনো সময় উঠে যেতে পারে। এই তো, এই যে কোনো সময় বলতে কি বুঝিয়েছেন? আচ্ছা, সেটাই আমি আপনাকে ব্যাখ্যা করছি। আপনিও আমার ধারণা যে ওই জায়গাতেই আছেন, এর ফলে আপনিও বিভ্রান্ত আছেন। বিভ্রান্তিটা দূর করার চেষ্টা করব আমি। সেটা হচ্ছে প্রশ্নের জবাবে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে আওয়ামী লীগকে দল হিসেবে এখনো নিষিদ্ধ করা হয়নি। আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনার উপরে নিষেধাজ্ঞা রয়েছে, অর্থাৎ স্থগিতাদেশ রয়েছে। যেটা স্থগিত থাকা মানে হচ্ছে যে কোনো সময় সেটা প্রত্যাহার হতে পারে। এখন আমাদের এখানে কি আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হয় বা আওয়ামী লীগের কার্যক্রম যখন স্থগিত হয় সে সময় কিসের ভিত্তিতে হয়েছে? একটি প্রজ্ঞাপনের ভিত্তিতে হয়েছে। সেই প্রজ্ঞাপনে স্পষ্টতই বলা আছে যে এটা আওয়ামী লীগের বিচারিক কার্যক্রম শেষ হওয়ার আগ পর্যন্ত, তাই না? তার মানে কি এই বিচারিক কার্যক্রম কখন শেষ হবে এটা তো প্রধান উপদেষ্টা জানেন না, এটা উনি বলতে পারেন না, এটা আদালতের বিষয়। অতএব যে কোনো সময় তার বিচারিক কার্যক্রম যখনই শেষ হইতে পারে তখনই তার বিষয়ে আদালত কর্তৃক সিদ্ধান্ত আসবে। তার কার্যক্রম স্থগিতাদেশ প্রত্যাহার হয়ে সে দল হিসেবেই নিষিদ্ধ হয় কিনা সেটা তো আদালতের বিষয়। সুতরাং যখনই আমরা সাসপেনশনের কথা বলি, আপনাকে আমি একদম সহজ একটা এক্সাম্পল বলি, সেটা হচ্ছে মাঝে মাঝে ক্রিকেট খেলার সময় হয় না যে ম্যাচ সাসপেন্ড হয়ে যায়, ধরুন বৃষ্টির কারণে। সাসপেন্ড হওয়া কি যে কোনো সময় আবার এই ম্যাচটা অনুষ্ঠিত হতে পারে। ম্যাচ যখন পরিত্যক্ত হয়, বাতিল বলে ঘোষণা হয়, সেটা আর অনুষ্ঠিত হয় না। তার মানে কি আওয়ামী লীগের কার্যক্রমের উপরে এই সাসপেনশন আছে, যে কোনো সময় সেটা প্রত্যাহার হতে পারে। সেই যে কোনো সময়টা কি সেটা হলো ওই যে প্রজ্ঞাপন, যখন তাদের কার্যক্রম সাসপেন্ড করা হয় সেই প্রজ্ঞাপনেই বলা আছে যে এইটা বিচারিক কার্যক্রম। সুতরাং এইটা থেকে ওই যে শুধুমাত্র একটি অংশ আমাদের গণমাধ্যমের ভাই বন্ধুরা হয় ভুল করে, না হলে কিছু অ্যাটেনশন পাওয়ার জন্য ক্লিক বাইটস যেটাকে আমরা বলি সেটা, আদারওয়াইজ কেউ কেউ ইন্টেনশনালি দেশে একটা বিতর্ক সৃষ্টির জন্য এই কাজটি করে থাকতে পারেন। যে শুধু একটি অংশকে, যে অংশ পুরো বক্তব্যের যে ভাব বা পুরো বক্তব্যের যে রেজাল্ট সেটাকে রিফ্লেক্ট করে না,
সেরকম একটি অংশকে দিয়ে ফটোকার্ড তৈরি করা বা হেডলাইন করার মধ্য দিয়ে জনমনে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করেছে, যার বিভ্রান্তির একটা রেজাল্ট হচ্ছে এই। আরেকটি হচ্ছে যেটা ওই একই ইন্টারভিউতে বলা হচ্ছিল যে একটা তো কার্যক্রম বিষয়ে, আরেকটা বিষয়ে কোন একটা সুনির্দিষ্ট। আজকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন যে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের ভাগ্য, রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হবে বলে তিনি চান এবং কোন নির্বাহী আদেশে যেন না হয়। এখন যেটি স্থগিতাদেশের কথা বলছেন, এটা কি নির্বাহী আদেশ কিনা? ডেফিনেটলি এটা তো নির্বাহী আদেশ তো বটেই। নির্বাহী এখন পর্যন্ত এই আইন তো এক্সিস্ট করে, এখন পর্যন্ত সেই আইনেই আছে। সুতরাং আমি জানি না সালাউদ্দিন ভাই এটা পুরো বক্তব্য কি, সেখানেও আপনি এই একটি লাইন বলেছেন, সেটা আলোকে যদি আপনি হুবহুই বলেছেন, আমার কোনো মানে সন্দেহ নাই আপনার প্রতি, কিন্তু পুরো বক্তব্যটাই হুবহু তাই কিনা, প্রধান উপদেষ্টার যে বক্তব্য দিয়ে বিতর্ক হয়েছে সেটাও হুবহু উনি যেটা বলেছেন সেটাই, কিন্তু সেটার আগে এবং পরের সেন্টেন্স বাদ দিয়ে। এর ফলে হয়তো আমি ধারণা করি, যেহেতু আমি সাংবাদিকতা করেছি, আমি ধারণা করি একজন সাংবাদিক জনাব সালাউদ্দিন আহমেদকে প্রশ্ন করেছেন যে আওয়ামী লীগ বিষয়ে আপনারা যদি ক্ষমতায় আসেন কি সিদ্ধান্ত নেবেন। আমি ধারণা করছি এটা উনি বলেছেন যে আওয়ামী লীগের বিষয়ে কোনো নির্বাহী আদেশ নয়, আদালতের মাধ্যমে সিদ্ধান্ত হবে, তাই তো? এটা হতে পারে আমার ধারণা। ট্রু, এখন তো আওয়ামী লীগের বিষয়ে আওয়ামী লীগ দেখেন, আওয়ামী লীগ অলরেডি জাস্টিফাই করেছে তাদের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দেওয়া যে অত্যন্ত যৌক্তিক, এটা তারা নিউ ইয়র্কে প্রমাণ করেছে, এটা তারা প্রতিনিয়ত নানানভাবে প্রমাণ করছে তাদের কার্যক্রমের মধ্যে দিয়ে। তারা আওয়ামী লীগ ইটসেলফ নো মোর এ পলিটিক্যাল পার্টি, এটা একটা সন্ত্রাসবাদের দিকে চলে গেছে। আওয়ামী লীগ দীর্ঘদিন একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্য দিয়ে সকল অপোজিশন এবং ভিন্ন মতকে চাপিয়ে রেখে দেশের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার মধ্য দিয়ে তার সন্ত্রাসবাদ এখানে প্রতিষ্ঠা করেছে, ফ্যাসিজমের জন্ম দিয়েছে এখানে। সেইখান থেকে যখন সে উৎখাত হলো, উৎখাত হওয়ার মধ্য দিয়ে এখন তার কাছে কিন্তু ইনস্টিটিউশনাল কোনো ফরমেশন নাই তার সন্ত্রাসবাদকে কায়েম করার জন্য। এখন তার কাছে আছে ব্যতিক্রমী এক ব্যবস্থা। সে মানুষের জানমালের ক্ষতি করতে চায়, প্রতিনিয়ত হুঙ্কার হুমকি দিতে চায়, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়। এই কার্যক্রম যেই পলিটিক্যাল পার্টির ক্যারেক্টার, সেই পলিটিক্যাল পার্টিকে আপনি কেন পলিটিক্যাল পার্টি বলবেন বলেন? পলিটিক্যাল পার্টি কি নিঃসন্দেহে জনগণের কল্যাণের জন্য কাজ করবে, তার রাজনৈতিক এক ধরনের ফিলোসফি থাকবে, তার এথিক্স থাকবে, ভ্যালুস থাকবে, তাই না? তো আওয়ামী লীগ তো এসবের কিছুর মধ্যে নাই, কোনোভাবেই নাই। আপনাকে আমি সিম্পলি একটা কথা বলি, ধরেন পলিটিক্যাল অ্যানালাইসিসের জায়গা থেকে আপনাকে যদি বলি, আওয়ামী লীগ যে জিনিস প্রতিষ্ঠা করতে চায়, যে গত বছরের জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশে জঙ্গিরা সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করার মধ্য দিয়ে বিএনপি এবং জামাতের কাদের লোকেরা সাধারণ শিক্ষার্থীদের গাড়ে সওয়ার হয়েছে এবং এই দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করে একটা সরকারকে, ন্যায্য ভোটের মাধ্যমে নির্বাচিত আসা সরকার, এই তো প্রতিষ্ঠিত করতে চায়। এই যে প্রতিষ্ঠিতটা করতে চায় বা এটা বলে, আপনি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যেদিন থেকে প্রথম সে কথা বলা শুরু করেছে দিল্লিতে গোপন আস্তানায় বসে, সেদিন থেকে আজকে পর্যন্ত একটিবারও কি তিনি এমন কোন কথা উচ্চারণ করেছেন যেটাতে প্রমাণ হয় তিনি আসলে জঙ্গি নয়? প্রতিনিয়ত হুঙ্কার দিচ্ছেন কাউকে অক্ষত ফিরে যেতে দিব না, প্রতিনিয়ত হুঙ্কার দিচ্ছেন এবার আসলে সব সাফ করে ফেলবো। তার মানে তার বক্তব্য বিবৃতি সবকিছু কোন পলিটিক্যাল পার্টি লিডারশিপের মধ্য দিয়ে এই ধরনের বক্তব্য আসতে পারে না। নিশ্চয়ই আপনি যেহেতু বলেছেন যে তারা রাজনৈতিক দল নয়, তাদের কার্যক্রমের কারণে হয়তো আপনি বলেছেন, সেক্ষেত্রে তারা কি এই নির্বাচনে অংশ নিতে পারবেন? প্রশ্নই আসে না। আমি মনে করি এটা আমি পরিষ্কার হিসেবে, ইলেকশন কমিশন ইন দ্য মিন টাইম তাদের তো নিবন্ধনকে স্থগিত করেছে, সেটা একটা আইনি ভিত্তি যেটার কারণে তারা নির্বাচনে অংশ নিতে পারে না। অপরদিকে আমি যেটা মনে করি যে আপনার আওয়ামী লীগের যে কার্যক্রম স্থগিত করা হয়েছে, একটা পলিটিক্যাল পার্টি হিসেবে সেই পার্টির সবচেয়ে বড় কার্যক্রমকে আমি মনে করি নির্বাচন। তো কার্যক্রম নিষিদ্ধ মানে কি? তার তো কার্যক্রম নিষিদ্ধই, তার তো কার্যক্রম স্থগিত, সে করতে পারবে না। তো তার সবচেয়ে বড় কার্যক্রম যেটা নির্বাচন, সেটা সে করবে কি করে? অসংখ্য ধন্যবাদ। আমি নীলুফার চৌধুরী মানে আপনার কাছে আসি। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হওয়া উচিত, এমনটাই মনে করেন আপনাদের দলেরই স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, এবং কোনো নির্বাহী আদেশ না, আপনি কি তাই মনে করেন কিনা? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, আমি প্রমাণ সহ বলতে চাই, আওয়ামী লীগ নির্বাহী আদেশে কিন্তু জামাতকে নিষিদ্ধ করেছিল। তো জামাতকে কি নিষিদ্ধ করতে পেরেছিল? পারে নাই ফাইনালি। তো ঠিক একই অবস্থায় এখন যে সরকার আছে, উনি কিন্তু আপনার
যেই দিন ব্যান করে তার 3-4 দিন আগে কিংবা 5-7 দিন আগে উনি নিজেই বলেছিলেন যে আওয়ামী লীগের যে অবস্থায় আছে সে অবস্থায় তাকে নিষিদ্ধ করা যায় না। উনি শুধু বলেন নাই, ওনার যে ল অ্যাডভাইজার আছেন উনিও কিন্তু ব্যক্তিগতভাবে এই কথাটাই বলেছিলেন। তো এই কথাটা বলার পরে হঠাৎ ছাত্ররা আন্দোলনে নামলেন, আন্দোলনে ছাত্রদের সাথে ইসলামিক দলগুলো আন্দোলনে নামলেন, এবং যেটা হলো নর্মালি যমুনার পাশ দিয়ে কেউ যেতেও পারে না, খালি পায়ে হাঁটতে পারে না, মানে স্যান্ডেল পরে মানে গাড়ি ছাড়া যেতে পারে না হেঁটে। সেইখানে ছাত্ররা 144 ধারা ভঙ্গ করলেন, করে তারা ঠান্ডা পানির প্রলেপ দেওয়া হলো, তাদের খাওয়া দাওয়া সুন্দর মতো দিয়ে 2 দিন পরে কিন্তু চিফ অ্যাডভাইজার যেটা বললেন তার উল্টাটা করলেন, উনি নিষিদ্ধ কথা বলে ফেললেন। যেটা আমার সহালোচক বললেন যে বিবেকবান মানুষ নিশ্চয়ই আমাদের কথার সাথে একমত হবেন। আমি বিবেক নিয়ে কথা বলছি এবং প্রত্যেকটা কথা আপনার যে এই ধরনের কাজ হয়েছে এটা কিন্তু আমার কথা না, শুধু আপনিও বলবেন। তো সেই জায়গায় বাংলাদেশবাসী জানে, সেই জায়গায় আপনার আন্দোলনের 2-3 দিন পরে ব্যান হয়ে গেল। বিএনপি সেদিন বলল, বিএনপি মাঠে নামে নাই, কিন্তু বিএনপি বলেছিল যে তার কোনো আপত্তিও নাই, মাইনাস প্লাস কিছুই বলে নাই। কিন্তু নির্বাহী আদেশে এখন যেটা চিন্তা করে আমরা পাই যে নির্বাহী আদেশে ব্যান করলে এই ব্যান থাকে না, নর্মাল ব্যান করলেই থাকে না। আপনি যদি বিচার বিভাগের মাধ্যমে যান, আপনি যদি তারকে আইনের মাধ্যমে ধরেন, আবার কোনো না কোনো সরকার আসলে সেটা আবার অন্যদিকে যেতে পারে। সেখানে আপনি নির্বাহী আদেশ তো নির্বাহী সময়টা পর্যন্তই থাকে। তো এইটা বলার পরে ব্যান, আমরা কিন্তু ব্যান জেনে নিলাম নিষিদ্ধ। নিষিদ্ধ বলার পরে চিফ অ্যাডভাইজার যখন লন্ডনে গেলেন তখন উনি সাংবাদিকদের, আমি প্রায়ই এই কথাটা বলি, উনি দেশে বেশি কথা বলেন না, উনি যতবার বিদেশ যান ঠিক ততবারই উনি সুন্দর সুন্দর কথাগুলো ওনার মুখ থেকে বের হয়ে আসে, উনি যা চান সেই কথাগুলো। তো লন্ডনে যাওয়ার পরে যখন সাংবাদিকের প্রশ্নে নাস্তা নামুদ তখন উনি বলে ফেললেন, না এটা নিষিদ্ধ হয় না, এটা স্থগিত আছে, বিচার কার্য চলা পর্যন্ত স্থগিত থাকবে কার্যক্রম। আমরা তখন বুঝলাম যে এটা নিষিদ্ধ না, এটা স্থগিত। এরপরে এইবার যখন আমেরিকায় গেলেন উনি এই কথাটা যে কোনো সময় এটা নিষিদ্ধ প্রত্যাহার হতে পারে, এটা উনি বলবেন কেন আমরাও জানি, কিন্তু উনি থাকা অবস্থায় উনি যেটা ব্যান করলেন, উনি যেটা নিষিদ্ধ করলেন, অথবা নিষিদ্ধ বাদ দিলাম আমি স্থগিত করলেন, উনি বললেন যে কোনো সময় হতে পারে। হ্যাঁ, এখানে আলোচনা আপনার অন্যদিকে নিয়ে যেতেই পারেন যে আপনি এইটুক বলছি এইটুক বলি না, কিন্তু তার আগের গুলাই যদি আমি ফেরত যাই তাহলে কিন্তু চিফ অ্যাডভাইজার এক এক সময় এক এক কথা বলতেছেন, ওনার কথা এবং এই দিকের কাজের কোনো মিল নাই। তো আমাদের কথা হচ্ছে আমরা চাই বিচার বিভাগ কর্তৃক একদম আইনের মাধ্যমে যে কেন আওয়ামী লীগ ব্যান হবে এটা সম্পূর্ণ যুক্তি নিয়ে একদম সাক্ষী নিয়ে সবকিছু নিয়ে আমরা ব্যান দেখতে চাই। তার আগে এই যে নির্বাচন হলে আমরা মনে করি সবগুলো দলের নির্বাচন করার অধিকার আছে। এই কারণে বলি যে আপনি দেখেন আওয়ামী লীগের 3 টার্ম সব দল কিন্তু ওইভাবে অ্যাটেন্ড করে নাই, তাইরে নাইরে নির্বাচন হয়েছে, কখনো রাতের ভোটের নির্বাচন হয়েছে, কখনো বিনা ভোটের নির্বাচন হয়েছে, কখনো আমিডামি নির্বাচন হয়েছে। এই নির্বাচনগুলায় তারা, আমরা কি বুঝাইছি সারা বিশ্বকে এবং এই দেশকে যে আমরা নির্বাচনের সাথে একমত ছিলাম না, তাদের এই নিজস্ব নির্বাচন তারা ছাড়া কেউ ভোট দিতে পারে না ইত্যাদি ইত্যাদি। এখন আওয়ামী লীগ এবং তার সমমনা দলগুলো 14 দল, তাদের জাতীয় পার্টি সহ তারা যদি নির্বাচনে আমাদের সাথে যদি করতে না পারে, না দেওয়া হয়, তারাও কিন্তু সারা বিশ্ব এবং দেশে এটাই বুঝাবে যে এই নির্বাচন কিভাবে গ্রহণযোগ্যতা পায়, যে নির্বাচনে একটা বড় পোষণকে ইলেকশন করতে দেওয়া হয় নাই। তো সেই জায়গায় আমরা বলতে চাই যে তারা যদি পারে তাহলে এই 4 মাসে করুক, বিচার বিভাগের মাধ্যমে তাদের ব্যান করুক, আমাদের তো এখানে কোনো সে নাই। আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। কোন নির্বাচনের গ্রহণযোগ্যতার কথা বলছেন আপনি? আমি জাতীয় নির্বাচনের কথা বলছি। ত্রয়োদশ নির্বাচনের কথা। ত্রয়োদশ নির্বাচনে দ্বাদশে তো আর ফিরে যাওয়া সম্ভব না, একাদশে ফিরে যাওয়া সম্ভব না, সো দ্যাট আমাকে ত্রয়োদশের কথাই বলতে হচ্ছে। তা নিয়ে প্রশ্ন উঠবে, উঠতেই পারে। একটা দল যদি, যেমন ধরেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগ বিচার হওয়ার আগ পর্যন্ত নিষিদ্ধ, স্থগিত, সেই ইলেকশন যদি না করতে পারে, আবার সেই সঙ্গে জাতীয় পার্টি একই দুষে দুষ্ট, তাকে নিয়েও এই ধরনের কথা উঠছে। তা জাতীয় পার্টি যদি হয় তাহলে আপনার মেনন বলেন, ইনু বলেন, আরো যারা যারা, দিলীপ বড়ুয়া বলেন, যাদের দল আছে তাদের প্রত্যেকের দলেরই একই অবস্থা হবে।
জি, আমি সেই জায়গা থেকে কথা বলতে চাই যে আপনার তাহলে এতগুলা দল যদি নির্বাচনে না আসে তাহলে এই নির্বাচনটা কি প্রশ্নের মুখোমুখি দাঁড়াবে না? ঠিক আছে, এই প্রশ্নটি আমি জনাব ফয়েজ আহমদ আপনার কাছেই রাখতে চাই। আসলে মানে কোন প্রশ্ন উঠবে বলে আপনি মনে করেন কিনা, যদি উঠে আসলে সেই ক্ষেত্রে কি করবেন? না, প্রশ্ন তো আপনি এক বিবেচনা করলে এখনই উঠে গেছে। আচ্ছা, আপাতত প্রশ্নটা তুললেন, আমি জানি না এটা আপনার পার্সোনাল পজিশন না তা পার্টি, খুবই দুঃখজনক। আমি আপার কথা শুনছিলাম আর অবাক হচ্ছিলাম যে আপার যে রাজনৈতিক পরিচয়, সেই রাজনৈতিক মতাদর্শের জায়গা থেকে কথা বলছেন নাকি আওয়ামী লীগের প্রতি সিম্প্যাথির জায়গা থেকে কথা বলছেন? নো, এখানে কোনো সিম্প্যাথি নাই। খুবই অদ্ভুত। উনি দেখুন, একটি রাজনৈতিক দল ভোটাধিকার হরণের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করে বিরোধী রাজনীতির শত শত হাজার হাজার নেতাকর্মীকে, লক্ষ লক্ষ নেতাকর্মীকে জেলে পুরেছে, মামলা দিয়েছে, গুম খুন অত্যাচার করেছে, দেশে বেআইনি আয়নাগর বন্দিশালা নির্মাণ করেছে হাজার হাজার, সেখানে হাজার হাজার মানুষ গুম হয়েছে, ওনার নিজ দলের কর্মী, ওনার ভাই বন্ধু, পলিটিক্যাল কমরেড সহ। সেই প্ল্যাটফর্মকে পলিটিক্যাল পার্টি বলে তাদের নির্বাচনে অংশগ্রহণের বৈধতা নিশ্চিত করার জন্য যখন অ্যাটলিস্ট বিএনপির কোনো কেউ কথা বলেন, তখন আমি পার্সোনালি আমার মনে হয়, বিকজ আমি ওনার বক্তব্যকে এখন পর্যন্ত ওনার ব্যক্তিগত অপিনিয়ন হিসেবে নিচ্ছি, কারণ বিএনপির এজ এ হোল পার্টিগত অবস্থান আমার কাছে এরকম মনে হয়নি। এর ফলে আমার মনে হয় যে আমি একটা লাইন বলি, বিএনপি তো বলেছে যে বিচার বিভাগে মানে নিষিদ্ধ করা ছাড়া এই নিষিদ্ধ করা ঠিক না, বিএনপি তো এটা বলেছে। দেখুন আমার কথা এবং বিএনপির কথার মধ্যে পার্থক্যটা কোথায়? আমি আপনাকে বলি, আপনি আপনার দল বলেছে না যে আমরাই সবার আগে চিঠি দিয়ে বলেছিলাম আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, সেই ব্যবস্থার মধ্যে কোনো বিচারের ব্যবস্থা নিতে হবে না নির্বাহী ব্যবস্থা নিতে হবে কিছু বলা নেই। হোয়াটএভার যেটা ব্যবস্থা, আনটিল আনলেস একটা আইন এক্সিস্ট করে, সেটা আইনি ব্যবস্থা। সে আইন এমন নয় যে নতুন করে এখানে নাজিল হয়েছে, যখন আইন এক্সিস্ট করে সেটা আইনি ব্যবস্থা। এবং আপনি যে কথাগুলি বলছিলেন যে প্রধান উপদেষ্টার কাজে কর্মে মিল নেই, উনি কি বলেন কি করেন, উনি এবং আইন উপদেষ্টা যেটা বলেছিলেন বারবারই আপনার যেটাকে আপনি ভুলভাবে উপস্থাপন করছেন যে করা যায় না, না করা যায় না নয়, বরঞ্চ ওনারা বলেছেন ওনারা করতে চান না, ওনারা কোনো দলকে নিষিদ্ধ করতে চান না, এই কথাটা বলেছেন। কিন্তু আপনি এইটা কি, এটা হচ্ছে যে আপনার এক ধরনের সুযোগ দেয়া। এই সরকার শুরু থেকে রিকনসিলিয়েশনের বিষয় বলছিল, আওয়ামী লীগের প্রতি কঠোর মনোভাব প্রদর্শনের চেষ্টা করেনি, চেষ্টা করেছে আওয়ামী লীগের মধ্যে থাকা একদম যে সমস্ত মানুষেরা অপরাধের সঙ্গে সরাসরি সম্পৃক্ত, সেই মানুষগুলিকে প্রকৃতভাবে সুষ্ঠুভাবে একটি বিচারের আওতায় নিয়ে আসা। অপরদিকে আওয়ামী লীগকে সমর্থন করেন, আওয়ামী লীগের নেতা কর্মী নানান পর্যায়ে রয়েছে কিন্তু অপরাধের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয়, এরকম মানুষগুলির একটা রিকনসিলিয়েশনের ব্যবস্থা করতে হবে সোসাইটিতে। কিন্তু আনফরচুনেটলি আওয়ামী লীগের মধ্যে কোনো ধরনের কোনো পর্যায়ে একজন মানুষও আওয়ামী লীগের দিক থেকে ক্ষমা চায়নি, আওয়ামী লীগ ভুল স্বীকার করেনি। এই পর্যায়ে তাদের আর রিকনসিলিয়েশনের কোনো জায়গা থাকে না যখন তারা প্রতিনিয়ত প্রতিহিংসা এবং প্রতিরোধের চেষ্টা করে। ধন্যবাদ। সেই জায়গায় আজকে সেই আওয়ামী লীগের জন্য, যেই আওয়ামী লীগ এখন পর্যন্ত আওয়ামী লীগের জন্য এতটা মায়া প্রদর্শন করছে না, আপনারা যতটা করছেন বা আপনি যতটা করছেন, এটা একটু বিস্ময়কর। ধন্যবাদ। আমি একটু বিরতি থেকে ফিরে এসে আমি আপনার কাছে আসছি। বিরতি থেকে এসেই প্রিয় দর্শক, জেডএসআরএম দেশ সন্ধানী ছিল ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। জেডএসআরএম দেশ সন্ধ্যা আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি নীলুফা চৌধুরী মনি আপনার কাছে আসতে চাই, আপনি কিছু বলতে চাচ্ছিলেন। দেখেন, উনি বললেন যে বিস্ময়কর নাকি লেগেছে, আমি এই কথাটা বলেছি। আসলে আপনার মায়া প্রকাশটি কেন আসলে? ফয়েজ ভাই, এই বিস্ময়করের অর্থটা এরকম, আমাকে বলে না যে তুমি অধম তাই বলিয়া কি আমি উত্তম হইব না, সেখানে কিন্তু ওনার কথা হলো তুমি অধম তাই বলিয়া কি আমি অধমতর হইব না। তা এই অধমতর বিএনপি হতে চায় না। বিএনপি একটা উদারনৈতিক রাজনৈতিক দল, মধ্যপন্থা রাজনৈতিক দল। আওয়ামী লীগের কি বিচার চান না? সেখানে আমরা অবশ্যই প্রত্যেকটা আওয়ামী লীগের পাই পাই বিচার চাই, প্রতিটা আওয়ামী লীগের। কিন্তু প্রতিটা আওয়ামী লীগের 100 জনের 99টা আওয়ামী লীগের যদি বিচার হয়ে 99টা যদি আপনার শাস্তির মুখোমুখি থাকে, তাহলে কিন্তু ইলেকশন করার লোক খুঁজে পাবেন। আপনার কাছে যেন ফয়েজ আহমেদ প্রশ্ন রেখেছে, সেই জায়গায় আগেই যদি আপনি বিচারের রাস্তা বন্ধ করে দিয়ে ব্যান করে দেন, ইলেকশনের লোক খুঁজে পাওয়া যাবে না, এটা কিন্তু বিএনপি টেনশন না। না, টেনশন না। আপনি যদি ব্যান করে দেন আগেই, আমি ভয় পেলাম, আমি পালিয়ে যাওয়ার সুযোগ করে দিলাম, আমি কারোর বিচারের মুখোমুখি আনলাম না, আমি তাদের ব্যান করে দিলাম, তাহলে কি হবে? এরা একটা সময় জঙ্গি হয়ে যাবে। এরা তো জঙ্গির মতো এখন মিছিল করে। তো তাদের যখন নিজস্ব ঠিকানাটা থাকবে না, তখন কিন্তু তারা হঠাৎ করে অনেক কিছু করতে পারে, যেটা
আমরা জামাতকে দেখেছি, জামাতের যে বিভিন্ন দলের মধ্যে নিজের লোক ঢুকিয়ে দেওয়া, এটা জামাত কি আপনার ইচ্ছা করে করেছে? প্রথমেই তো তার উপর যখন এম্বার্গো আসছে, এত 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 এম্বার্গো, তখন সে বাধ্য হয়েছে নিজের সন্তানকে অন্যের ঘরে মানুষ করতে। আমি এই 10 বছর 15 বছরের কথা বললাম, তার আগে যদি তারা করে থাকে, এটা তখনও তাদের অবস্থা ওরকম ভালো ছিল না। অবশ্যই আপনি যখন নিজের দলে কাজ করতে না পারবে, তখন যেইখানে আপনি একটা জায়গা থেকে পানি চারপাশে, পানির মাঝে হাত দিয়ে যদি পানিটা সরায় দেন, আপনি হাত সরানোর সাথে সাথে পানি কিন্তু ফিল আপ হয়ে যাবে আবার। ঠিক এরকমই আপনার যারা রাজনীতি করে, যারা অভ্যস্ত, যারা এইটা নিয়ে তারা অনেক সমস্যার মধ্যে ভুগছে, তারা কিন্তু সমস্যার সমাধানের জন্য যে কোনো জায়গায় মিশে যেতে পারে। তো আপনি কেন মিশে যাওয়ার সুযোগ দিবেন? এই দেশটা তো তাহলে কখনোই ভালোর দিকে যাবে না। তার চেয়ে বরং তার দল ওইখানে থেকে তার দলের প্রত্যেকটা লোককে বিচারের আওতায় আনা হোক। প্রত্যেকটা লোকের যখন 10 বছর 15 বছর 20 বছর জেল হবে, কারো ফাঁসি হবে, কারো যাবজ্জীবন হবে, তখন কিন্তু এমনিই একটা দল হয় তাকে ভালো হয়ে ভালো লোকের আমদানি করে থাকতে হবে, আইদার তাকে চলে যেতে হবে। তো সেটা ভালো না, উনি যেটা বললো কোনোভাবেই আমি মেনে নিব না। এখানে কিন্তু এই দেশটা কারো বাবার সম্পত্তি না, না আমার, না আপনার, না উনার। এখানে সবার দেশ, আমাদের 3 জনেরই দেশ। সঙ্গে জামাত বলি, আওয়ামী লীগ বলি, জামাতের বিচার হতে পারে স্বাধীনতা নিয়ে, কিন্তু তার মানে এই দেশ তাদের না, তা কিন্তু না। তারা মানুক বা না মানুক তাদের দেশ। ঠিক তেমনি আওয়ামী লীগেরও এই দেশ, তারা মানুক বা না মানুক আপনি বিচারের আওতায় আনতে পারেন, আপনি তার বিচারের সর্বোচ্চ তাকে ফাঁসি দিতে পারেন, আপনি তার সর্বোচ্চ যাবজ্জীবন দিতে পারেন, কিন্তু আপনি এই দেশ থেকে তো বের করে দিতে পারেন না। কোনো দলের হতে পারে? দেশ কখনোই কোনো দলের না, দল দেশের, দেশ দলের না। দেশ কোনো মানুষের একার না, মানুষের জন্য, সব মানুষের জন্য দেশ, সব মানুষের সমষ্টিগত চাহিদা নিয়েই দেশ। সবার চাহিদা পূরণ করার জন্য সবার স্বাধীনতা আছে, কিন্তু স্বাধীনতা পালন করার জন্য প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা আপনার দায়িত্ব এবং কর্তব্য আছে। সেই দায়িত্ব এবং কর্তব্য পালন করতে গেলেই কেউ শাস্তির মুখোমুখি হয়, কেউ পুরস্কারের মুখোমুখি হয়। তো আপনি কি করবেন? আপনি কি আওয়ামী লীগের শুধু শাস্তির মধ্যে ফালায় দিয়ে আপনি তাদের খাবার দিবেন না? কোনো জেলে থাকা রোগী আপনার আসামির কি খাবার জোটে না? হয়তো বা সুন্দর খাবার জোটে না, কিন্তু 3 বেলা খাবার তো জোটে, 2 বেলা তো জোটে। তাহলে আপনি খাবার দিবেন না, তারে পানি দিবেন না, তারে, এটা তো ঠিক না। আপনার সর্বোচ্চ ফাঁসির আসামির কি আপনার রুলস এন্ড রেগুলেশন? আপনি যখন তাকে ফাঁসির জন্য নিয়ে যাবেন, তখন আগে ডাক্তার দিয়ে টেস্ট করবেন সে সুস্থ কিনা, তাকে খাওয়াবেন এবং তাকে বলবেন তোমার শেষ ইচ্ছাটা বলো। আমি সেই শেষ ইচ্ছার কথা বলতেছি, আমি কিন্তু একবারও বলি নাই যে তার শাস্তি না হোক। ওনারা বলতেছে যে শাস্তির কোনো দরকার নাই, ব্যান করে দাও। এটা তো হইল না। আজকে আওয়ামী লীগ এক এলাকা থেকে আরেক এলাকায় গিয়ে বসত করছে, তাহলে ওই এলাকা থেকে আবার এসে সন্ত্রাসী করতেছে না? ঢাকায় যত বড় বড় মিছিল হচ্ছে, ওনার এনসিপিরও তত বড় বড় মিছিল হচ্ছে না? এটা কি আমাদের জন্য খারাপ লাগে না? এনসিপি কে আমরা সমালোচনা করতে পারি, কিন্তু একটা দল হিসেবে আমরা ওয়েলকাম জানাই। আমরা চাই তারা থাকুক, তারা এই স্বাধীনতার যুদ্ধে, এই যুদ্ধে তাদের অবদান ছিল, তারা থাকুক। এখন তারা যখন তাদের অবস্থা আরো খারাপের জন্য চলে যাচ্ছে এবং জঙ্গি মিছিলগুলো বড় বড় হচ্ছে, আমি শেষ করে দিচ্ছি, তাইলে আপনার মনে করেন যে এই মিছিল কি বন্ধ হবে? ব্যান হইলে হবে না। তাহলে দেশের অবস্থা কি আগের চেয়ে ভালো হবে না মন্দ হবে? ধন্যবাদ। আমি আসছি আপনার কাছে, জনাব ফয়েজ আহমেদ, আপনার কাছে আসছি যে নিউ ইয়র্কে 5 বছর 10 বছর 50 বছর এই সরকারকে ক্ষমতা দেখতে চায়। এই সরকার দেশের বর্তমান যতগুলো রাজনৈতিক দল রয়েছে সবগুলো দলেরই পছন্দের সরকার এবং জনগণেরও পছন্দের সরকার। এটা কি কোনো শঙ্কা তৈরি করে কিনা? যে আচ্ছা বলছি, সেই বিষয়ে বলার আগে বলি, আপা আমি আমার পরিচয় হচ্ছে, আমি মাননীয় প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব। এনিহাও আমি আপনি আমাকে এনসিপির প্রতিনিধি মনে করছেন কিনা আমি জানি না, আপনি যেটা বলছেন ওনাদের এনসিপি। যাই হোক, নাম্বার 1 শুনেন আপা, আপনার বাড়িতে বসে যদি হাত কেটে যায়, আপনার ডাক্তারের কাছে নিলে পরে কি হবে সেই জন্যই যদি অপেক্ষা করতে হয়, হাত কেউ চেপে না ধরে, রক্ত যদি বন্ধ করার চেষ্টা না করে, তাহলে আপনি চেম্বারে যাওয়ার আগে পর্যন্ত এই সময়ে মারাও যেতে পারেন। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আপনি যদি মনে করেন, আমি আবারও বলছি, এটা আপনার পজিশন হিসেবে আমি মনে করি, আপনার পার্টির নয়। আপনার পার্টি সম্পর্কে আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং বা পার্টির পজিশনের জায়গা থেকে এখন পর্যন্ত যতটুকু ফর্মাল মেসেজ আমরা পেয়েছি, তাতে আপনার বক্তব্যের সঙ্গে অনেক অমিল দেখা যায়। সে জায়গা থেকে বলছি, আপনার এই যে পজিশন, সেই পজিশন অনুযায়ী তাহলে তো অপেক্ষা করা উচিত আমাদের আগামী নির্বাচনের বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত। আওয়ামী লীগের বিষয়ে আদালত কি রায় দেয়, সেই রায়ের সিদ্ধান্তের আলোকেই আমাদেরকে চিন্তা করতে হবে পরবর্তী নির্বাচনটা কেমন হবে, তাই না? যেটা হচ্ছে যে আপনি বলছেন যে আগে কোনো ব্যবস্থা আওয়ামী লীগের বিরুদ্ধে নেওয়া যাবে না, এটা ওই জায়গা থেকে। আরেকটা আপনি বলছেন যে আওয়ামী লীগ নানান জায়গায় ঢুকে পড়বে বলে আশঙ্কা করছেন। আমি তো আওয়ামী লীগের কণ্ঠ, স্বর, প্রতিধ্বনি
অলরেডি নানান জনের কাছ থেকে পেতে শুরু করেছি, দেখছি পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগের জন্য আবেগ, আওয়ামী লীগের জন্য মায়া। আবেগ না, এক ফোঁটাও আবেগ নাই, আপনি ভুল বুঝতেছেন। আপনি বলছেন আপনি উত্তম হতে চান, আপনি আপনি কিসের দিকে, আপনি মানে কমপ্লিটলি সন্ত্রাসের সঙ্গে আপনি উত্তম আচরণ করার চেষ্টা করছেন, যে কোনো কিছু সন্ত্রাসকে আপনি প্রশ্রয় দেওয়ার চেষ্টা করছেন। আপনি কেন আওয়ামী লীগের প্রতি আপনার এত মায়া হঠাৎ করে জেগে উঠলো, এটা বোধগম্য নয়। আচ্ছা, এবার আপনার প্রশ্নে আসি। মাননীয় প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে একটি সাক্ষাৎকারে বলেছেন যে মানুষ 5 বছর, 10 বছর, 50 বছরও চায় আমাদেরকে। এখানে সেই একই কথা, অ্যানাদার এক্সাম্পল অফ ব্যাড জার্নালিজম। শুধুমাত্র এই লাইনটি কার্ড আকারে প্রকাশ করে প্রচার করা হয়েছে। সেখানে এই প্রশ্নের উত্তরটা ছিল ওই যে আমি আপনাকে বলছিলাম যে আগামী বছরের আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের বিষয়ে যে প্রস্তুতি নিচ্ছেন, সেখানে এখনো 6 মাস বাকি। যিনি প্রশ্নকর্তা জনাব মেহেদী হাসান, উনি বলছেন যে কেউ কেউ বলছেন যে তারও আগে নির্বাচন করা সম্ভব। তখন তার উত্তরে প্রধান উপদেষ্টা বলেছেন, আবার কেউ কেউ এও বলছেন যে 5 বছর থাকুন, 10 বছর থাকুন, 50 বছর থাকুন, নির্বাচনের এখন দরকার কি, এও বলছেন। কে কি বলছে সেটা নিয়ে আমরা ভাবছি না। আমরা ভাবছি যে ফেব্রুয়ারির প্রথমার্ধে আমরা নির্বাচন করতে চাই। সেই নির্বাচনের জন্য আমাদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া প্রয়োজন, প্রয়োজনীয় আমাদের সক্ষমতা বৃদ্ধি করার প্রয়োজন। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এই যে পুরো সেন্টেন্সটা আমি বললাম, এখান থেকে কি আপনি আগামী নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য থেকে কোনো শঙ্কা পান? আমার মনে হয় না শঙ্কার কোনো কারণ আছে। কিন্তু যখন আপনি আগের সবকিছু বাদ দিয়ে, পরের সবকিছু বাদ দিয়ে শুধু বলবেন যে কেউ কেউ বলছে আপনি 10 বছর, 5 বছর, 50 বছর থাকেন, তখন তো আপনার কাছে তাই তো মনে হবে যে উনি 50 বছর বুঝি থাকতে চান। চাইতেই পারে এই সরকারের প্রতি মানুষ। না, সেটা মানুষের, শোনেন, আমাদের দেশের মানুষের চাওয়ার কথা যদি বলেন, ট্রুলি বলি, যেমন কেউ কেউ হঠাৎ করে কোনো একটা কার্যক্রমে এত সন্তুষ্ট হয় যে মনে করে এই সরকার আজীবন থাকুক, কোনো অসুবিধা কি। তেমনই আবার ধরেন একজন সেদিন কোন একটা ঘটনায় আমাদের ফেসবুকে লিখছিল, আপনারা যে বলছিলেন বিদেশ থেকে টাকা ফেরত আনবেন, কত টাকা আনলেন? ব্যাপারটা এরকম মনে হয় যে এই টাকা ফেরত আনাটা, এটা বলছি অমুক জায়গায় আছে, দিয়ে দাও টাকার ফেরত, এরকম তো নয়। এটা একটা প্রসেস শুরু করা, এটা 3, 4, 5 বছর পর্যন্ত সময় লাগতে পারে আপনার যে পাচারকৃত অর্থ। কারণ যে সমস্ত জায়গায় পাচার হয়ে যায়, সেখানে পাচারকৃত অর্থের সুরক্ষা দেওয়ারও কিন্তু নানান ব্যবস্থা সেই সমস্ত দেশগুলির আছে। সুতরাং এটা একটা দীর্ঘ আইনি ফাইট, এটার মধ্য দিয়ে আনতে হয়। তো সুতরাং এই দেশের মানুষের, আপনি ধরেন একজনে জিজ্ঞেস করছে জাতিসংঘে গেলেন আমরা কি পেলাম? হ্যাঁ, কি পেলাম মানে মনে হচ্ছে যে ব্যাগে করে নিয়ে আসছেন, ব্যাগটা খুলে দেখান। প্রবাসীরা দেশে ফিরলে এরকম সাবান শ্যাম্পু নিয়ে আসে না, তো আত্মীয় স্বজনরা আবার কিন্তু এটা খুব আগ্রহ নিয়ে দেখে কি আনলো। তো এরকম রোহিঙ্গা ইস্যুতে ইমিডিয়েটলি আমরা একটা বড় এইডের অ্যানাউন্সমেন্ট আসছে, সেটা আসলে অনেক বড় প্রাপ্তি তা নয়, সেটা একটা ইতিবাচক দিক। আমি বিরতি থেকে এসে তারপরে নিতে চাই। প্রিয় দর্শক, যেটা স্যার দেশ সন্ধান নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। যেটি স্যার দেশ সন্ধ্যা আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি নীলফার চৌধুরী মনি আপনার কাছে শেষবারের জন্য আসতে চাই। জুলাই সনদ বাস্তবায়ন আইনি কোনো বাধা নেই, এটি অ্যাটর্নি জেনারেল আজকে বলেছেন। বাস্তবায়ন পদ্ধতিতেই কি আটকে আছে জুলাই সনদ? সংক্ষেপে যদি বলেন। দেখেন, অ্যাটর্নি জেনারেল আজকে বলেছে, কিন্তু আমি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব থেকে শুরু করে অনেকেই যেটা বলেছেন যে যেটুকু তারা ছিল যে এইটা আপনার বাস্তবায়নটা একটা ইলেকশন ছাড়া এটা হয় না, একটা সরকার, নির্বাচিত সরকারের মাধ্যমে হতে হবে। এখন যদি অ্যাটর্নি জেনারেল এই কথাটা বলে থাকে, তাহলে সে তার আইনের ধারাগুলো দেখানোর পরে যদি সবার জন্য এটা বাস্তবসম্মত হয়, তাহলে অবশ্যই এটা পাশ হবে। এটা পাশ হওয়ার মধ্যে তো বিএনপিরও কিন্তু ওই ধরনের কোনো নিষেধাজ্ঞা নাই যে এটা করাই যাবে না। এটা যদি যা সত্য ঘটনা আসলে সেটা বিএনপি করবে। বিএনপি একবারও না করে নাই, কিন্তু বিএনপি যেটা বলেছিল যে এটা আইনি জটিলতায় যেটা থাকবে, যেটা সামনে নির্বাচন আসলে নির্বাচিত সরকার সংসদের মাধ্যমে এটাকে সফলতার মুখ দেখাবে। এটা যদি বলে থাকে অ্যাটর্নি জেনারেল, তাহলে সেটা সেই অবস্থায় কতটুকুই হবে আমরা আগামী দিন নিশ্চয়ই এই সম্পর্কে জানতে পারবো। আমার কাছে এটাই মনে হয়। অসংখ্য ধন্যবাদ। জি, জনাব ফয়েজ আহমেদ, আপনাকে দিয়ে শেষ করব। দুটি প্রশ্ন আপনার কাছে, সময় খুবই কম। জাতিসংঘ সফরে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট নিয়ে 7 দফার প্রস্তাবনা দিয়েছেন, $96 মিলিয়ন সহায়তার আশ্বাসও পেয়েছেন। রোহিঙ্গা সংকট সমাধানে আসলে বাধা কোথায়? এটি কি কোনো আন্তর্জাতিক কৌশলের মারপেঁচে আটকে আছে কিনা, একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে যে জাতিসংঘ সফরে 3টি দলের প্রতিনিধিরা গিয়েছেন, অপদস্থ হয়েছেন, অন্যান্য দলরাও তারা একটু নাখোশ হয়েছেন যে তাদেরকে কেন নেওয়া হলো না। দুটি বিষয় যদি খুব সংক্ষেপে। প্রথম কথা হচ্ছে বলি যে জাতিসংঘ যেই অধিবেশন শেষে
এবার জাতিসংঘ রোহিঙ্গা বিষয়ক একটি হাই লেভেল কনফারেন্সের আয়োজন করেছে। আপনি দেখুন, রোহিঙ্গা আমাদের এখানে 8 বছরের একটা ইস্যু। হ্যাঁ, ট্রুলি যদি বলি যে শেখ হাসিনা তার শাসন আমলে রোহিঙ্গা ইস্যুটাকে যে আসলে এই ক্রাইসিসটা যে একটা সলভ করা দরকার, এটা উনি কখনো আসলে চান নাই মানে ক্যাপাসিটির অভাব ছিল, হয়তো আন্তরিকতার ঘাটতি ছিল। এটা আপনি খেয়াল করবেন যে আস্তে আস্তে গ্লোবাল যে ইস্যুস অফ ডিসকাশন, সেখান থেকে এটা অলরেডি অ্যাবসেন্ট হয়ে গেছে। মাননীয় প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পরপরই উনি যেমন রোহিঙ্গা বিষয়ে ওনার একজন বিশেষ এনভয় এমপ্লয় করেছেন, একই সঙ্গে উনি জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশে নিয়ে এসেছেন রোহিঙ্গা ক্যাম্প। অর্থাৎ রোহিঙ্গা বিষয়টা যেন গ্লোবাল এজেন্ডা থেকে হারিয়ে না যায়, সেই বিষয়ে নতুন করে ব্যবস্থা নেওয়া হয়েছে। তার আলোকেই এবার জাতিসংঘ প্রথমবারের মতো এত বড় একটা আয়োজন, 70টা দেশের প্রতিনিধি। এখন সংকটের সমাধানের কথা যেটা বলছেন, সমাধান আমার, আপনার এবং পুরো জাতির এবং পুরো বিশ্বের কাছে যেটা আসলে সমাধানের একমাত্র পথ, সেটা হচ্ছে যে প্রত্যাবর্তনটা করতে হবে। এর কোনো বিকল্প নেই। রোহিঙ্গা সমস্যার সমাধান একটাই, সেটা হচ্ছে তারা নিজ দেশে ফেরত যাবে। এর বাহিরে কোনো সমাধান আসলে নেই। তো এখন যেটা হচ্ছে যে রাখাইনে যেহেতু একটা যুদ্ধ পরিস্থিতি রয়েছে, সেটা একটা ইস্যু। মাননীয় প্রধান উপদেষ্টা বলছেন যে শুধু এই দীর্ঘমেয়াদী এক লড়াই সংঘাত সেখানে চলছে, সেই এক্সকিউজের কারণেই এই প্রত্যাবর্তনকে বিলম্বিত করাটা একমাত্র সমাধান হতে পারে না, বা এই জায়গায় আটকে থাকতে পারে না। বিশ্ব নেতৃত্বকে এটারও পথ খুঁজে বের করতে হবে, সেই জায়গায় এমফাসাইজ করেছেন। আর আপনি ইমিডিয়েট যে রেজাল্ট আপনি বলছেন ওই সমাবেশ থেকে, তাতে আপনি দেখেছেন যে প্রায় 96 মিলিয়নের একটা ফুড এইড পাওয়া গেছে ইউকে এবং ইউএস এর তরফ থেকে। এটা একটা ইমিডিয়েট সাকসেস আমাদের জন্য। আর আপনি পলিটিক্যাল পার্টিগুলির যেটা বলছেন, আসলে দেখেন এই পলিটিক্যাল পার্টি যে 3টা পলিটিক্যাল পার্টিকে নিয়ে গেছে, সেই 3টা পলিটিক্যাল পার্টি আমরা মনে করি যে আমাদের এখানকার আমাদের যে গণতান্ত্রিক যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলি আছে, তাদের সবাইকে প্রতিনিধিত্ব করে আমরা এখানে প্রতিনিধিত্ব নিশ্চিত করার চেষ্টা করেছি সেই জায়গায়। অসংখ্য ধন্যবাদ ফয়েজ আহমদ এবং নীলুফার চৌধুরী মনি, দুজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, জিএসএম দেশ সন্ধ্যা শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।